এরপর আমরা দেখব যে কঠিন পদার্থে যে 3 রকমের প্রসারণ গুণাঙ্ক রয়েছে আলফা, বিটা এবং গামা, এদের পারস্পরিক সম্পর্ক। বইয়ে কিন্তু এটা লেখা আছে যে আলফা ইকুয়াল বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3, কিন্তু এটা কিন্তু ব্যাখ্যা করেনি যে এটা কি করে আসলো। আমি এই সম্পর্কটা কি করে এলো সেটা আমি দেখাবো। ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য ধরে দেখো, তাহলে কিন্তু তোমাদের আর বই খুলতে হবে না, সমস্ত প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবে ভিডিওতে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আলফা, বিটা এবং গামার মধ্যে সম্পর্ক, অর্থাৎ আলফা ইকুয়াল বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3, এই সমীকরণটি আমরা প্রতিষ্ঠা করব। তা প্রথমে আমি একটি বর্গাকার ধাতব অংশ নিয়েছি, তার ক্ষেত্রফল হচ্ছে A1, প্রাথমিক উষ্ণতা হচ্ছে θ1 ডিগ্রি সেলসিয়াস, এর প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে L। তাহলে আমরা কি লিখতে পারি, A1 ইকুয়াল L স্কোয়ার, কেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল বাহুর বর্গ, তাহলে A1 ইকুয়াল L স্কোয়ার হলো। এবার এটিকে উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করার ফলে এর যে দৈর্ঘ্য ছিল তার দৈর্ঘ্যের স্মল এল পরিমাণ বৃদ্ধি ঘটেছে, তাহলে অন্তিম যে দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল এল প্লাস স্মল এল, এবং অন্তিম ক্ষেত্রফল হচ্ছে A2 ধরে নেওয়া হচ্ছে, এবং অন্তিম উষ্ণতায় তাহলে আমরা লিখতে পারি যে এর যে অন্তিম ক্ষেত্রফল তার পরিমাণ হচ্ছে A2 ইকুয়াল বাহুর বর্গ, অর্থাৎ ক্যাপিটাল এল প্লাস স্মল এল স্কোয়ার। এবার দেখো উষ্ণতার বৃদ্ধি আমি খুব কম পরিমাণে ঘটিয়েছি, ধরে নাও সেটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি ঘটিয়েছি, তাহলে θ2 মাইনাস θ1 ইকুয়াল 1 ডিগ্রি সেলসিয়াস। এইবার যে ক্ষেত্রফলের যে পার্থক্য সেটা হচ্ছে A2 মাইনাস A1। আচ্ছা, এবার চলে আসি এই যে অন্তিম ক্ষেত্রফল ক্যাপিটাল এল প্লাস স্মল এল স্কোয়ার। এবার কি করব, এটা এই বর্গটিকে ভাঙাবো, তাহলে কি পাবো, A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার, সেই অনুযায়ী এটা হলো। এবার নেক্সট এল স্কোয়ার মানে কি, এল স্কোয়ার মানে হচ্ছে A1, তাহলে এখানে আমি A1 বসিয়ে দিলাম, এই A1টিকে আমি বাদিকে নিচ্ছি, তাহলে কি থাকছে, A2 মাইনাস A1 ইকুয়াল 2 ক্যাপিটাল এল স্মল এল প্লাস স্মল এল স্কোয়ার। এখন দেখো এই যে স্মল এল স্কোয়ার এটাকে কিন্তু নগণ্য, খুব কম, এর কাছে এটা হচ্ছে প্রায় জিরোর কাছাকাছি এল স্কোয়ার। এর কারণটা হচ্ছে যেহেতু উষ্ণতার পার্থক্য খুব কম ঘটানো হয়েছে, যার ফলে এই যে স্মল এল এই দৈর্ঘ্য বৃদ্ধি এটা খুবই কম, তা এই এত কম যে এর বর্গটি কী হবে, প্রায় জিরোর কাছাকাছি হবে। ধরে নাও যে এল এর মান হচ্ছে 0.0003, ঠিক আছে, সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো হয়েছে। তাহলে এর যদি আমি বর্গ নেই তাহলে এর বর্গের মানটা আরও অনেক কম হয়ে যাবে, তো সেই জন্য আমি এল স্কোয়ারটাকে নগণ্য হিসাবে ট্রিট করে এটাকে জিরো ভেবে নিচ্ছি। তাহলে A2 মাইনাস A1 হবে হচ্ছে 2 ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। এইবার এই যে ইকুয়েশনটা এলো এই ইকুয়েশনটাকে আমরা বোথ সাইডে A1 অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে আমার ডান পাশের যে অংশটা আছে সেটা হচ্ছে 2 ক্যাপিটাল এল স্মল এল ডিভাইডেড বাই A1। এখান থেকে A1-এর জায়গায় আমরা প্রাথমিক ক্ষেত্রফল যেটা এল স্কোয়ার সেটা আমরা কিন্তু লিখে দিলাম, ঠিক আছে। এবার লিখে দেওয়ার পরে ক্যাপিটাল এল দিয়ে A স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে বাদিকে A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইকুয়াল 2 ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এ। এই যে সমীকরণটা এলো এই সমীকরণটার দিকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এবং 2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 এটা হচ্ছে বিটা অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কেন এই দুটোকে আমরা এইটা বলছি বোঝার জন্য, তোমরা এই আগের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে যে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1 ইকুয়াল টু আলফা ছিল। এবার θ2 মাইনাস θ1 যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে যদি 1 বসিয়ে দিই তাহলে ইকুয়েশনটা হলো L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইকুয়াল আলফা। তাহলে এখানে তো তাই ছিল, L2 মাইনাস L1। আচ্ছা, L2 মাইনাস L1 কিন্তু দৈর্ঘ্যের বৃদ্ধি, যেটাকে নাকি স্মল এল বলা হয়েছে, তাহলে স্মল এল অ্যাকচুয়ালি L2 মাইনাস L1 আর ডিভাইডেড বাই L1 যেটা সেটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, সেই জায়গায় প্রাথমিক দৈর্ঘ্য এই যে ক্যাপিটাল এল রয়েছে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা। এবার বিটার যে পুরনো সমীকরণটা আছে এর দিকে যদি তাকাই তাহলে A2 মাইনাস A1 অর্থাৎ ক্ষেত্রফলের বৃদ্ধি ডিভাইডেড বাই A1 প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু θ2 মাইনাস θ1। এই ইকুয়েশনে আমি এই জায়গাতে 1 যদি বসিয়ে দিই উষ্ণতা পার্থক্য, তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 যেটা নাকি বিটা।
তাহলে এই সমীকরণে কিন্তু এটাই আছে, a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 ইকুয়াল বিটা। তাহলে এখানে কী দেখলাম যে বিটা ইকুয়াল টু 2 আলফা হলো, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে আলফা ইকুয়াল বিটা বাই 2। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 4। প্রতিষ্ঠা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আলফা ইকুয়াল বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3। এটার যে ফার্স্ট পার্টটা সেটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করে ফেললাম যে আলফা ইকুয়াল বিটা বাই 2। V1 আয়তনে একটি কঠিন ঘনক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। এটা থিটা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে। উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করার ফলে এটার আয়তন হয়ে গেল V2, যেখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল প্লাস স্মল এল এবং উষ্ণতা হচ্ছে থিটা 2। এবার যদি বলি যে এই V1টা কত, V1 মানে হচ্ছে ক্যাপিটাল এল কিউব, আর এই V2টা কত, ক্যাপিটাল এল প্লাস স্মল এল হোল কিউব। এবার এই ঘনটিকে যদি আমি ভাঙি তাহলে কী দাঁড়াবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সেই হিসাবে যদি আমি এটা লিখে ফেলি তাহলে ইকুয়েশন দাঁড়ায় এটা হচ্ছে V2 ইকুয়েশন, ঠিক আছে। এবার আগের বার এল স্কোয়ারটিকে আমরা নগণ্য বলে এটাকে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এল এর মান এত কম যে কিউবটা অবশ্যই সেটাও 0 হয়ে যাবে। তাহলে এই দুটো যে পদ রয়েছে এই পদ দুটোকে আমরা শূন্য ধরে নিতে পারি। তাহলে পড়ে থাকলো V2 ইকুয়াল V1 প্লাস 3 ক্যাপিটাল এল স্কোয়ার ইন্টু স্মল এল। এবার কী করবো, V1টিকে বাদিকে নিয়ে নিব। তো বাদিকে নিয়ে নিলাম, পড়ে থাকছে 3 ক্যাপিটাল এল স্কোয়ার ইন্টু স্মল এল। এই যে ইকুয়েশনটা আছে আগে যেরকম প্রাথমিক ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছিলাম, এখানে কিন্তু প্রাথমিক আয়তন দিয়ে ভাগ করে দিব বোথ সাইডে। এবার রাইট সাইডটাই কী হচ্ছে, 3 ক্যাপিটাল এল স্কোয়ার স্মল এল ডিভাইডেড বাই V1 এর জায়গায় এল কিউব লিখলাম, স্কোয়ার দিয়ে এল স্কোয়ার দিয়ে কিউবটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকছে 3 ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এই স্মল এল বাই ক্যাপিটাল এল এটা নিয়ে তো সমস্যা নেই, এটা মানে আলফা লিখে দিতে পারি। একই রকমভাবে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1, এখানে ইকুয়েশনটা থাকা উচিত ছিল থিটা 2 মাইনাস থিটা 1। যেহেতু এটা 1 এই জন্য এটাকেই আমরা কি বলতে পারি, গামা। তাহলে ইকুয়েশনটা আসলো গামা ইকুয়াল 3 আলফা। এখান থেকে আলফা ইকুয়াল টু কত হবে, আলফা ইকুয়াল গামা বাই 3। এটা হলো ইকুয়েশন নাম্বার 5। এবার যদি আমি ইকুয়েশন 4 আর যদি 5টাকে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পারবো যে আলফা ইকুয়াল বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আমরা পেয়ে গেলাম আলফা বিটা এবং গামার যে পারস্পরিক সম্পর্ক সেটা হচ্ছে এটা কিন্তু বই নেই, ঠিক আছে। কিভাবে এলো সেটা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে। আমরা এই সমীকরণটি অলরেডি প্রতিষ্ঠা করেছি। এইবার এই সমীকরণ থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই সম্পর্কটি MCQ এ দিয়ে দেয় যে 3 রকম প্রসারণ গুণাঙ্কের পারস্পরিক সম্পর্ক কী, অথবা 1 নম্বরের যে কোশ্চেনগুলো হয় সেখানে তোমাদের এই সম্পর্কটিকে জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এরপরে যেটা হতে পারে পরবর্তীতে তোমাদের পরীক্ষার সময় আসতেও পারে, সেটা হচ্ছে যে আলফার মান দেওয়া আছে, তোমার গামার মান চাচ্ছে বা বিটার মান চাচ্ছে, বা বিটার মান দেওয়া আছে আলফা বা গামার মান চাওয়া হচ্ছে এরকম, ঠিক আছে। যদি বলা যায় যে একটি ধাতব অংশের বাহু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এত, তাহলে তার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে। তাহলে জাস্ট আমি আলফা ইকুয়াল গামা বাই 3 এই ইকুয়েশনটাকে ব্যবহার করব। তাহলে গামা মানে কী হবে, 3 আলফা। তাহলে যা আলফার মান দেওয়া থাকবে তাকে 3 দিয়ে গুণ করে উত্তরটা আমরা বের করে ফেলবো। তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পথের যে তরল অবস্থা 2 রকমের আয়তন প্রসারণ হয়, একটা প্রকৃত একটা আপাত। এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, এটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এটা আমরা দেখব, এদের সমীকরণ নির্ণয় করব এবং পারস্পরিক যে সম্পর্ক সেটাও আমরা নির্ণয় করব। এখানে দেখতে পাচ্ছ যে একটি বিকারের মধ্যে কিছুটা তরল নেওয়া হয়েছে যার আয়তন হচ্ছে V1 এবং উষ্ণতা হচ্ছে থিটা 1 ডিগ্রি সেলসিয়াস। এটিকে উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করার ফলে এর উষ্ণতা হয়ে গেল থিটা 2 ডিগ্রি সেলসিয়াস এবং এর অন্তিম আয়তন হয়ে গেল V2। এই যে নিচে ডটেড লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাথমিক আয়তনের লাইন, এটা হচ্ছে V1। তাহলে আমরা বলতে পারি যে আয়তনের বৃদ্ধি কত, V2 মাইনাস V1। এটা হচ্ছে আয়তনের প্রসারণ ঘটলো। এবার দেখো যে এখানে যে আয়তনের প্রসারণ ঘটলো সেটা কিন্তু আপাত আয়তন প্রসারণ। কেন এটাকে আপাত আয়তন প্রসারণ বলা হচ্ছে, আমরা জানি যে তাপ প্রয়োগ করার ফলে কঠিন
তরল এবং গ্যাস তিনটি পদার্থেরই আয়তন প্রসারণ ঘটে। তা যেহেতু তরলটিকে একটি কাচের পাত্রের মধ্যে নিয়ে উত্তপ্ত করা হচ্ছে, তরলটির প্রসারণ ঘটবে, তার পাশাপাশি কাচের যে পাত্রটি রয়েছে তারও প্রসারণ ঘটবে। যদি সেটা না ঘটতো তাহলে কাচের যে পাত্রটি আছে সেটার কিন্তু আকৃতি অনেকটা এরকমভাবে থাকতো, এরকম থাকতো। তাহলে এই যে এতটুকু পর্যন্ত যে আয়তনের বৃদ্ধি হলো, সেই বর্ধিত আয়তনে কিন্তু তরলটা অলরেডি অকুপাই করে নিয়েছে, সেই জায়গায় ঢুকে গেছে। ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করছি না। আমরা যেটা এর আয়তন বৃদ্ধিটা দেখছি সেটা হচ্ছে এখানে যে মার্ক করা যে রিডিংগুলো রয়েছে সেটার উপরের দিকে আমরা তাকিয়ে দেখছি যে V1 লেভেলে ছিল, সেখান থেকে V2 লেভেলে চলে গেছে। তাহলে এই যে আয়তন বৃদ্ধি সেটা V2 - V1, কিন্তু যে আমার এই পাশাপাশি যে আয়তন বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু আমরা হিসাবের মধ্যে নিলাম না। তাহলে এখানে যে আয়তন বৃদ্ধিটা আমরা দেখছি সেটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ। তাহলে আমরা এখান থেকে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের আমরা ইকুয়েশন বের করতে পারবো। যদি আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা এ হয়, এ মানে হচ্ছে অ্যাপারেন্ট এক্সপানশন অফ লিকুইড, তাহলে তার মান হবে, আমরা কি জানি সমীকরণটা, গামার সমীকরণ হচ্ছে আয়তনের পার্থক্য অর্থাৎ V2 - V1 ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন V1 ইন্টু উষ্ণতার পার্থক্য অর্থাৎ θ2 - θ1। তাহলে এটা হয়ে গেল আমার আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের সমীকরণ। এখানে কিন্তু বলতে হবে তোমাদের V1 হচ্ছে প্রাথমিক আয়তন, V2 হচ্ছে অন্তিম আয়তন, আর V2 - V1 এটা হলো আপাত আয়তন প্রসারণ। যদি তুমি V2 - V1কে আপাত আয়তন প্রসারণ বলে কনসিডার করো, তবে এই গামাটিকে তুমি গামা এ লিখতে পারো, অর্থাৎ এটা হবে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আর যদি তোমরা এখানে V2 - V1কে প্রকৃত আয়তন প্রসারণ বলো, তাহলে কিন্তু এটা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এর সমীকরণ হয়ে যাবে। তাহলে এটা যদি প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে যদি আমরা লিখতে চাই, তাহলে কিন্তু ইকুয়েশনটা লিখতে হবে গামা আর ইকুয়াল V2 - V1 ডিভাইডেড বাই V1 ইন্টু θ2 - θ1। ঠিক আছে, এই ক্ষেত্রে যে পাত্রটাকে আমার কনসিডার করতে হবে, সেই পাত্রটি এমন ধরনের পাত্র যার তাপ প্রয়োগে আয়তনের প্রসারণ ঘটে না। এটা ধরে নিয়ে যদি আমি উত্তপ্ত করি, তাহলে যে পরিমাণ আমরা দেখব যে আয়তনের বৃদ্ধি, তাহলে সেই পরিমাণ আয়তন বৃদ্ধিকেই আমরা প্রকৃত আয়তন প্রসারণ বলে গণনা করব বা ধরব। তাহলে যে সমীকরণটা আসে এটা, কিন্তু বাস্তবিকে এটা কিন্তু কখনোই সম্ভব নয় যে কোনো তরলকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করলে শুধুমাত্র তরলের আয়তন প্রসারণ ঘটবে, পাত্রের হবে না। এটা কিন্তু সম্ভব নয়। কিন্তু আমি তর্কের খাতিরে যদি ধরে নিই যে শুধুমাত্র তরলেরই আয়তন প্রসারণ ঘটেছে, পাত্রের ঘটেনি, তাহলে যে প্রসারণটা দেখব সেটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। এই যে V2 - V1 এটা প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে যে গামাটা হচ্ছে সেটা হচ্ছে গামা আর, অর্থাৎ প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানে এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু লিখে রাখতে হবে যে V2 - V1 এটা কিন্তু প্রকৃত আয়তন। ঠিক আছে, বাকিগুলো সব ঠিকই আছে, যে θ2 - θ1 হচ্ছে উষ্ণতার পার্থক্য, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, আর গামা আর হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার একটা সমীকরণ তোমাদের পরীক্ষায় লিখতে দেয়, সেটা হচ্ছে তরলের দুই প্রকার প্রসারণের মধ্যে সম্পর্ক কী। কোশ্চেনটা ভালো করে শোনো, তরলের যে দুই প্রকারের প্রসারণ ঘটে তাদের মধ্যে সম্পর্ক কী। তা আমরা যদি লিখি যে প্রকৃত প্রসারণটা কত, প্রকৃত প্রসারণ তার মান হবে আপাত দৃষ্টিতে যতখানি প্রসারণ দেখছি সেটা, অর্থাৎ আপাত প্রসারণ, তোমরা এখানে আয়তন কথাটা ঢুকিয়ে দিবে, আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রটার যতখানি প্রসারণ হলো সেটাও তো অ্যাড হবে, সেখানেও তরল ঢুকেছে, তাহলে এখানে পাত্রের প্রসারণ হবে।
এই সমীকরণটা পরীক্ষার সময় আসে, পরীক্ষা দেয় যে প্রকৃত প্রসারণ ইকুয়াল আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আবার কোশ্চেনটাকে এইভাবেও জিজ্ঞেস করে যে তরলের দুই প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী। তাহলে আমাকে লিখতে হবে কিন্তু গামা আর ইকুয়াল গামা জি গামা এ প্লাস গামা জি, অর্থাৎ প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস গামা জি মানে গ্লাস এখানে, অর্থাৎ পাত্রের যে প্রসারণ গুণাঙ্ক সেটা। তোমরা ভুল করবে না কিন্তু, যে প্রশ্নেও কী দেওয়া আছে সেটা বুঝে নিয়ে উত্তরটা করবে। যদি শুধুমাত্র প্রসারণ কথাটা বলে তাহলে এই সমীকরণটা দিতে হবে, যদি প্রসারণ গুণাঙ্ক কথাটা বলে তাহলে এই সমীকরণ দিতে হবে। আমরা কঠিন তরল এদের প্রসারণ গুণাঙ্ক নিয়ে তাদের সমীকরণগুলো আলোচনা করেছি। এবার পড়ে রইল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কে সমীকরণ নির্ণয় করব। ধরি তোমরা দেখতে পাচ্ছ যে এই পিস্টনযুক্ত যে পাত্রটি রয়েছে তার মধ্যে θ1°C উষ্ণতায় একটি গ্যাস রয়েছে যার আয়তন হচ্ছে V1। এবার এই গ্যাসটিকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার ফলে এর আয়তন বৃদ্ধি ঘটবে এবং পিস্টনের যে প্রাথমিক অবস্থান সেটা কিন্তু চেঞ্জ হয়ে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে অন্তিম আয়তন V2। তাহলে আয়তন বৃদ্ধিটা কত? আয়তন বৃদ্ধি হচ্ছে এইটুকু অংশ যার মান হচ্ছে V2 মাইনাস V1। এবার অন্তিম উষ্ণতা কত? θ2। তবে আমরা এটা লিখতে পারি যে এই গ্যাসের যে প্রসারণ হলো, যতখানি প্রসারণ হলো এই যে এতটুকু অংশ, এটাই কিন্তু গ্যাসটার প্রকৃত প্রসারণ। কেন? এর কারণ হচ্ছে যখন আমি এটিকে উত্তপ্ত করলাম তখন পাত্রের সঙ্গে গ্যাসেরও প্রসারণ ঘটলো, কিন্তু আমরা জানি যে পাত্রের প্রসারণের তুলনায় গ্যাসের প্রসারণ অনেক অনেক বেশি, অথবা উল্টোভাবে বললে গ্যাসের তুলনায় পাত্রের প্রসারণ কিন্তু নগণ্য। তাহলে যতখানি প্রসারণ হলো সেটাই গ্যাসের প্রসারণ, পাত্রের প্রসারণ নগণ্য জন্য সেটাকে আর ধরা হচ্ছে না। তাহলে এই যে এতটুকু অংশ এটাই হচ্ছে প্রকৃত প্রসারণ। তরলের ক্ষেত্রে যেটা দেখেছিলাম আমরা, প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ দুই রকমের প্রসারণ আছে। যেহেতু তরলের সাপেক্ষে পাত্রের প্রসারণ বা কঠিনের প্রসারণ কিন্তু নগণ্য না, কিন্তু এই ক্ষেত্রে গ্যাসের তুলনায় কঠিনের প্রসারণ কিন্তু নগণ্য, যার ফলে যে প্রসারণটি পাবো সেটাই কিন্তু প্রকৃত প্রসারণ হিসাবেই ধরে নিতে হবে। তাহলে আমরা যে প্রকৃত প্রসারণের গ্যাসের যে প্রসারণ গুণাঙ্ক তার যে সমীকরণটা জানি সেটা হচ্ছে আয়তনের পার্থক্য ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পার্থক্য। এই ইকুয়েশনটা আমরা জানি। এবার এই ইকুয়েশন থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই যে V2 অর্থাৎ অন্তিম যে আয়তন সে আয়তনটি নির্ণয় করব। তাহলে বর্গমূল করে দিই, তাহলে V2 মাইনাস V1 যেটা দাঁড়াবে গামা V1 ইন্টু θ2 মাইনাস θ1। এখান থেকে V2 এর মানটা হচ্ছে V1, এটা রাইট সাইডে গেল, প্লাস গামা V1 θ2 মাইনাস θ1। এই ইকুয়েশন থেকে এই দুটো পদ থেকে আমরা V1 কমন নিতে পারি, তাহলে 1 প্লাস গামা θ2 মাইনাস θ1 হবে, ইমপ্লাইজ দ্যাট V2। এটা হচ্ছে গ্যাসটির যে অন্তিম আয়তন তার হলো সমীকরণ। ঠিক আছে, তা এটাকে ধরে নিই সমীকরণ নাম্বার এ। এবার আমরা চার্লসের সূত্র জানি। চার্লসের সূত্র থেকে যে সমীকরণটা লিখতে পারি এই কন্ডিশনের উপরে বেস করে, যে গ্যাসের প্রাথমিক আয়তন এটা, অন্তিম আয়তন এটা, প্রাথমিক উষ্ণতা এটা, অন্তিম উষ্ণতা এটা, তাহলে চার্লসের সূত্র থেকে কী লেখা যায় যে V2 ইকুয়াল V1 ইন্টু 1 প্লাস উষ্ণতার পার্থক্য অর্থাৎ θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই 273।
এটা লেখা যাবে। যদি আমরা এই কন্ডিশনে চার্লসের সূত্রটাকে প্রয়োগ করি, এটাকে নাম্বার দিয়ে দিচ্ছি ইকুয়েশন নাম্বার বি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে গামা, এইটার মান নির্ণয় করা, অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করা। ইকুয়েশন নাম্বার এ আর ইকুয়েশন নাম্বার বি এই দুটোই কিন্তু এক, কারণ V2 যেটা অন্তিম আয়তন, সেই অন্তিম আয়তনের ইকুয়েশন এটা, আবার চার্লসের সূত্র থেকে আবার এটা, তাহলে এই দুটো ইকুয়েশন সেম। তাহলে ইকুয়েশন নাম্বার এ ও বি হতে কী লেখা যায়, যে এই পার্টটা, অর্থাৎ এই যে সমষ্টিটা আছে, এর যে দ্বিতীয় অংশটি বা দ্বিতীয় পদটি, এই দ্বিতীয় পদটি অবশ্যই সমান। তাহলে গামা θ2 মাইনাস θ1 ইকুয়াল, এই সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই 273। আচ্ছা, এবার আমি কি করব, যে গামার মান নির্ণয় করব। তাহলে গামা ইকুয়াল কী হবে, θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই 273 ইন্টু নিচে চলে আসবে, গুণ আছে এখানে গেলে ভাগ, মানে নিচে চলে আসবে θ2 মাইনাস θ1, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সুতরাং গামা যেটা, সেটা হচ্ছে 1/273। ঠিক আছে, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, মানে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে, এটার একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, তাহলে আমরা গ্যাসের যে প্রসারণ অন্তিম আয়তন এবং চার্লসের সূত্র থেকে যে অন্তিম আয়তনের যে সমীকরণ দুটো ছিল, তার মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাই। ঠিক আছে, আমরা এটার ক্ষেত্রেই একমাত্র পাচ্ছি। যদি বলা যায় কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে বিভিন্ন কঠিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু ভিন্ন। যদি বলা যায় তরলের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন। একমাত্র গ্যাস এমন একটি ভৌত অবস্থা যার কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্কের মান মানে যে কোনো ধরনের গ্যাসের ক্ষেত্রে একই হবে, সেটার মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। আজকে যতখানি আমি টার্গেট নিয়েছিলাম, মোটামুটি আমি সেই অংশগুলোকে কভার করতে পেরেছি। এর পরবর্তী যে ভিডিওটি হবে, তাতে যে সমস্ত বিষয়গুলো ব্যাখ্যা করা হবে, সেগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ।